একটা রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে সরকারি কর্মচারীরা। তারা যদি ভালো না থাকে তাহলে সেই রাষ্ট্র ভালো থাকবে? একটা কর্মচারী যখন বাসা থেকে বের হয়, সে মাথা থেকে একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে তারপরে ঘর থেকে বের হয়, বাসা থেকে বলে দেয়, এই আজকে কিন্তু বাসায় বাচ্চার দুধ নেই, আজকে কিন্তু বাসায় বাজার নেই, আজকে কিন্তু ঘরে চাল নেই, আজকে কিন্তু ঘরে আটা নেই, লবণ নেই, ময়দা নেই, এটা নেই, ওটা নেই। এই দুশ্চিন্তা নিয়ে বাসে ঝুলতে ঝুলতে, যেহেতু 10 টাকা ভাড়া দেয় প্রতিদিন, তাই বাসে ঝুলতে ঝুলতে তারা অফিসে গিয়ে তাহলে তাদের জীবনী চলে আসে। কেন? তাদের মাথায় দুশ্চিন্তা থাকে, আমার ঘরে বাজার নেই, আমার বৃদ্ধ মামা ঘরে আছে, তাদের ওষুধ নেই, আমার সন্তানের স্কুলের বেতন নেই, আমার ঘরের আমার স্ত্রী সন্তানদের পরনে ভালো কাপড় চোপড় নেই, আমি কি করব? আমি যে চাকরি করি, আমি যে রাষ্ট্রের সেবা দেই, আমি রাষ্ট্র থেকে সেই প্রাপ্য অধিকারটুকু আমি পাই না, আমি আমার সংসার চালাতে পারছি না, আমি কোনোভাবে আমার সংসার চালাতে পারছি না। বাবা, আমি তোমাদের দায়িত্ব নিতে পারি নাই, আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারি নাই। এই কথা বলে একজন পুলিশ কর্মকর্তা যদি আত্মহত্যা করে, তাহলে আমাদের কি করা উচিত আপনারা বলেন? একটা সরকারের একজন পুলিশ সদস্য যদি সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, তাহলে এই লজ্জাটা কি পুলিশের নাকি রাষ্ট্রের? অনেকে বলে সরকারি চাকরি ছেড়ে আমরা বিদেশ চলে যাব। কেন? একটা দেশের সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে ভালো একটা এবং সর্বোৎকৃষ্ট একটা উপায়। কারণ ছোটকাল থেকে মানুষ বড় হয়, পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি করবে। আর আজকে সরকারি চাকরির প্রতি মানুষের বিতৃষ্ণা চলে এসেছে। কেন? সরকারি চাকরিতে ঢুকলেই 8,000 টাকা বেতন পেতে হবে। আমাদের ঈদ গেছে, এই 11 বছরে 22টা ঈদ গেছে, আমাদের কোনো কর্মচারীরা সচ্ছল ভাবে ঈদ উদযাপন করতে পারে না। আমাদের 8,250 টাকা যে বোনাস দেওয়া হয়, 8,250 টাকা দিয়ে কেউ কোরবানি দিতে পারবে? তাহলে একজন সরকারি চাকরি করে একটা ঈদ যদি উদযাপন করতে না পারে, তাহলে সেই কর্মচারী রাষ্ট্র থেকে কি পাচ্ছে? এবারে আসুন, 2020 সালের পর থেকে যারা পেনশনে গিয়েছেন, অনেক কর্মচারী, অনেক কর্মকর্তা আছে যারা অবসরে চলে গেছেন, কিন্তু তারা পে স্কেল পায় নাই, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালে যারা অবসরে গেছেন, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালের জানুয়ারি থেকে যারা অবসরে গেছেন, আজকে এখনো যদি আমাদের সেই পে স্কেল গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করা না হয়, তাহলে এখনো যারা এলপিআর এ আছেন বা পিআরএল এ আছেন, তারাও সেই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। আমাদের যে সোনালী যৌবন আমরা রাষ্ট্রের কাজে বিলিয়ে দেই, আমাদের যে পুরো একটা যৌবন, যে যৌবনের সময় আমরা সরকারের সেবা দেওয়ার জন্য সরকারি চাকরিতে ঢুকি, কিন্তু আমরা বের হই সেখান থেকে বুড়ো হয়ে। কিন্তু বুড়ো হয়ে বের হওয়ার সময় আমরা কি পাচ্ছি? আগে পেনশনটা শতভাগ তুলে নিতে পারতাম, এখন সেটাও পাচ্ছি না, সে অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন 50% পেনশন আমাদের সরকারের কাছে রেখে দিতে হচ্ছে। পেনশনে রিটায়ার্ডে এলপিআর এ যাওয়ার 2 মাস পরে যদি ওই লোক মারা যায়, তার পরিবারের কেউ আর ওই টাকাটা ফেরত পাবে না। আমরা চাই এই পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, সেখানে যাতে আমাদের সেই শতভাগ পেনশন পুনর্বহাল করা হয়। আপনারা কি একমত? এবারের পে স্কেলে যাতে আমাদের সেই পূর্বের 3টা টাইম স্কেল সিলেকশন গেট ফিরিয়ে দেওয়া হয়। যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতি নেওয়ার সুযোগ নেই, যারা পদোন্নতি বঞ্চিত তাদের পদোন্নতি পাওয়ার সুযোগ নেই। এই সমস্ত ব্লক পোস্টে যারা আছেন, যারা অন্য পদে আছেন, যারা পদবি পরিবর্তন করতে পারছেন না, তাদেরও বেতন গ্রেড পরিবর্তনের একটাই উপায় হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গেট। আমরা সেই টাইম স্কেল এবং সিলেকশন গেট ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের যখনই পে স্কেলের কথা ওঠে, তখনই কিছু সুশীল সমাজ, কিছু অর্থনীতিবিদ তারা নেতিবাচক মন্তব্য করে যে পে স্কেল দিলেই নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে। ও মশাই অর্থনীতিবিদ, এই 11 বছরে পে স্কেল হয় নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে? এই 11 বছরে তো কোনো কর্মচারীর বেতন বাড়েনি, তাহলে কেন আজকে 25 টাকার চালের দাম 80 টাকা হয়েছে? 11 বছরে কোনো কর্মচারীর বেতন বাড়েনি, তাহলে 70 টাকার সয়াবিন তেল আজকে কেন 200 টাকায় কিনতে হচ্ছে? আমরা আজকে কোন অবস্থায় আছি বলেন? 11টা বছর চলে গেছে, আমাদের এই ন্যায্য দাবির কথা বলতে 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 আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আজকে অনেক কর্মচারী ক্লান্ত হয়ে গেছে। আর কত বলবো?
আর কত হাজারি করব? কোন সরকারই তো আমাদের এই দাবির কথা আমলে নিচ্ছে না। যে কর্মচারীরা ভালো না থাকলে আপনার রাষ্ট্র ভালো থাকবে না। যে কর্মচারীরা অসহায় থাকলে আপনাদের রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে। সেই কর্মচারীদেরকে 22 লক্ষ পরিবারকে ভালো রাখার জন্য আগামী বাজেটেই যাতে বরাদ্দ রেখে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।